আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা যে যেখানে আছেন বর্তমান এই পরিস্থিতিতে অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। দেখুন, পৃথিবীর ইতিহাসের দিকে যদি আমরা একটু গভীরভাবে তাকাই, তাহলে আমরা দেখব ক্ষমতার পালাবদল কখনোই কিন্তু সরল অঙ্কে হয় না। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্য, যখনই কোনো পরাশক্তির ক্ষমতার ভর কেন্দ্র নড়বড়ে হতে শুরু করে, তখনই তারা কিন্তু তাদের চারপাশের ছোট ছোট রাষ্ট্রগুলোর দাবার বোর্ডে নতুন করে গুটি সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। আজ আমরা বিশ্ব রাজনীতির যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, সেখানেও কিন্তু ঠিক এমনটাই ঘটছে। পশ্চিমের আকাশ থেকে ক্ষমতার সূর্য ক্রমশ হেলে পড়ছে, সেটা প্রাচ্যের দিকে। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় রণক্ষেত্র হয়ে উঠছে আমাদের এই দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক, এই পুরো অঞ্চল। আপনারা হয়তো এতদিনে জেনে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও খুব শিগগিরই দিল্লি সফরে আসছেন এবং দিল্লির মাটি তিনি স্পর্শ করতে যাচ্ছেন। দর্শক, এটি কিন্তু নিছক কোনো সৌজন্য সফর নয়। এই সফরের নেপথ্যে লুকিয়ে আছে এমন সব ভূ রাজনৈতিক সমীকরণ যা শুনলে আপনি হয়তোবা চমকে উঠবেন। এই আলোচনার টেবিলে একেবারে প্রথম দিকেই থাকবে চীনের আধিপত্য ঠেকানো এবং মিয়ানমারের বিরল খনিজ বা রেয়ার আর্থের নিয়ন্ত্রণ। কিন্তু একটু তলিয়ে দেখলে বুঝতে পারবেন এই সফরের দ্বিতীয় সারির বা টায়ার টু আলোচনায় অত্যন্ত সুকৌশলে একটি বিষয় ভারত যুক্ত করে নিয়েছে। আর সেই বিষয়টি হলো শেখ হাসিনার বাংলাদেশে ফেরা এবং তার দল আওয়ামী লীগের উপর থেকে যাবতীয় লিখিত ও লিখিত বা আইনি নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশে একটি সম্পূর্ণ ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। ভারত কিন্তু এবার ওয়াশিংটনকে খুব স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিতে চাইছে যে দক্ষিণ এশিয়ায় যদি তোমরা আমাদের বন্ধু হিসাবে পেতে চাও, তবে বাংলাদেশের মাটিতে আমাদের সেই পুরনো মিত্রদের পুনর্বাসনের এই স্পেসটুকু তোমাদের অবশ্যই করে দিতেই হবে। সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু সবচেয়ে বড় চমক বা টুইস্ট অপেক্ষা করছে। আপনারা হয়তো ভাবছেন 5 আগস্টের পর শেখ হাসিনা দিল্লিতে বসে কেবলই সেখানে দিন গুনছেন, কিন্তু না। আন্তর্জাতিক রাজনীতির অন্দরমহলের খবর যারা নিয়মিত রাখেন, তারা প্রকৃতপক্ষে জানেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ঘিরে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী রাজধানীতে এক ধরনের নীরব অথচ অত্যন্ত শক্তিশালী আন্তর্জাতিক লবিং কিন্তু শুরু হয়ে গেছে। ওয়াশিংটন, যারা কিনা একসময় আওয়ামী লীগের কঠোর সমালোচক ছিল, তারাও কিন্তু এখন নতুন করে আবারও হিসাব কষতে বাধ্য হচ্ছে। কারণ ক্ষমতার পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের যে অধ্যায়টি বাংলাদেশ পার করেছে, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ খুব একটা কিন্তু রক্ষা করতে পারেনি। আর বর্তমানে যখন বিএনপি ক্ষমতার মসনদে বসেছে, তখন তারা অত্যন্ত দক্ষতার সাথে নিজেদের পররাষ্ট্রনীতি পরিচালনা করছে। তারা কিন্তু আমেরিকার কথায় অন্ধের মতো এখন আর সায় না দিয়ে বরং চীন এবং পাকিস্তানের সাথেও একটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলছে, অথবা গড়ে তোলার প্রক্রিয়া তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আর ঠিক এই জায়গাতেই মার্কিন থিঙ্ক ট্যাঙ্কগুলো প্রমাদ শুনছে। তারা ভাবতে শুরু করেছে এই অঞ্চলে এককভাবে কাউকে সমর্থন দেওয়ার চেয়ে আওয়ামী লীগকে যদি আবার রাজনীতিতে সক্রিয় করা যায়, তবে হয়তো একটি রাজনৈতিক ভারসাম্য তৈরি হবে, যা তাদের ভূ রাজনৈতিক দর কষাকষিতে বিশাল সুবিধা দেবে। এই লবিং এর পালে হাওয়া দিচ্ছে স্বয়ং ভারত। আর তাদের সাথে সুর মেলাচ্ছে ইউরোপের বেশ কিছু প্রভাবশালী এবং শক্তিশালী বলয়। দর্শক, এখন একটু পেছনের দিকে আমাদের তাকাতে হবে। কেন আমেরিকা হঠাৎ করে ভারতের কাছে এতটা মরিয়া হয়ে ফিরে আসতে চাইছে? এর উত্তর কিন্তু লুকিয়ে আছে তাদের সাম্প্রতিক কিছু কূটনৈতিক ব্যর্থতার মাঝে।
আপনারা শুনলে হয়তোবা অবাক হবেন, ডোনাল্ড ট্রাম্প তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার সার্জিও গুরকে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসাবে নিয়োগ দিয়ে নেপাল পাঠিয়েছিলেন। উদ্দেশ্য ছিল চীনের প্রভাব বলয়ে একটি বড় ধরনের ধাক্কা দেয়া। কিন্তু কাঠমান্ডুর মাটিতে দাঁড়িয়ে আমেরিকার এই প্রভাবশালী দূতকে চরম অপমানের শিকার কিন্তু হতে হলো। নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ, যিনি কিনা এক সময়কার একজন সাধারণ মেয়র ছিলেন, তিনি স্রেফ জানিয়ে দিলেন যে কোনো রাষ্ট্রদূতের সাথে তিনি বৈঠক করবেন না। চিন্তা করতে পারেন, আমেরিকার মতো পরাশক্তির দূতকে নেপালের মতো একটি ছোট্ট দেশ ফিরিয়ে দিচ্ছে। এটি কিন্তু কেবল একটি প্রটোকল জনিত বিষয় না, আমি মনে করি এটি ছিল এই অঞ্চলে মার্কিন প্রভাবের ক্রম অবনতির একটি সুস্পষ্ট বার্তা কিংবা ইশারা। এর পাশাপাশি রয়েছে মিয়ানমারের সেই গহীন অরণ্য, যার নিচে লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর সবচেয়ে মূল্যবান গুপ্তধন, রেয়ার আর্থ বা বিরল খনিজ। দর্শক, আপনারা জানেন আধুনিক প্রযুক্তির দুনিয়ায় এই খনিজ ছাড়া এক মুহূর্ত কিন্তু চলতে পারবে না। আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে আমেরিকার অত্যাধুনিক F-35 ফাইটার জেট, সাবমেরিন, ইলেকট্রনিক্স গাড়ির ব্যাটারি, সবকিছুর জন্যই এই রেয়ার আর্থ অপরিহার্য। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি যে এই সম্পদের প্রায় 90 থেকে 95% এখন চীনের নিয়ন্ত্রণে। মিয়ানমারের কাচিন প্রদেশের বিদ্রোহী গোষ্ঠীগুলো মূলত চীনের ইশারায় এই খনিগুলো নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্র ভেবেছিল বাংলাদেশে পট পরিবর্তনের পর সেই আগের ইউনূস সরকারকে কাজে লাগিয়ে রাখাইন করিডোর দিয়ে আরাকান আর্মিকে তারা যেভাবেই পারবে নিজেদের পক্ষে টানবে। কিন্তু সেই চেষ্টা একেবারে কিন্তু ব্যর্থ হয়েছে, এটা আমরা দেখেছি। উল্টো আরাকান আর্মি এখন পিছু হটছে। আর মধ্যপ্রাচ্যে ইরান এবং সৌদি আরবের সমীকরণেও আমেরিকা এক ধরনের অলিখিত পরাজয় বরণ করে নিয়েছে। এই চতুর্মুখী ব্যর্থতার পর আমেরিকা প্রকৃতপক্ষে বুঝতে পেরেছে এই অঞ্চলে ভারত ছাড়া তাদের আর কোনো বিশ্বস্ত খুঁটি কিন্তু বর্তমান সময়ে অস্তিত্বশীল নেই, বা কোনো খুঁটি তারা চাইলেও তৈরি করতে পারবে না। যার কারণে তারা বর্তমান সময়ে ভারতের পেছনে কিন্তু মরিয়া হয়ে লেগেছে, যে যেভাবেই হোক ভারতকে কনভিন্স করতে হবে। আর এখানে কিন্তু ভারত সুযোগ পেয়ে গেছে। দর্শক, ভারত কিন্তু ঠিক এই সুযোগটার অপেক্ষাতেই ছিল এতদিন। তারা অত্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বাংলাদেশে যখন বিএনপি সরকার গঠিত হলো, তখন প্রথম দিকে অনেকেই কিন্তু ভেবেছিলেন যে ভারতের সাথে হয়তো একটি নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। এমনকি বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টাদের ভারত সফরেও সেই শুভ লক্ষণ কিন্তু দেখা গিয়েছিল। কিন্তু রাজনীতির হিসাব নিকাশ বড়ই অদ্ভুত। ভারতের সীমান্ত রাজ্যগুলোতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যখন বিজেপি বিপুল ব্যবধানে জয়লাভ করলো, তখন থেকে কিন্তু পাশার দান ধীরে ধীরে উল্টাতে শুরু করে। ভারত তার পেশি মহড়া দেখাতে শুরু করে। হঠাৎ করে সীমান্তে পৌষেন যে আতঙ্ক, সেই আতঙ্ক ছড়িয়ে পড়ল। কুলাউড়া থেকে শুরু করে কসবা সীমান্ত, কোথাও বিএসএফ এর গুলিতে নিরীহ বাংলাদেশি প্রাণ হারাচ্ছে। আবার কোথাও মাইকিং করে সীমান্ত থেকে মানুষকে দূরে সরে যেতে রীতিমতো বাধ্য করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এর জবাবে বাংলাদেশও কিন্তু প্রকৃতপক্ষে চুপ করে বসে নেই। নতুন সরকার বা বিএনপি সরকার চুপচাপ বসে নেই। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট ভাষায় ভারতকে কিন্তু হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তিস্তা ইস্যু নিয়ে ভারত যদি কালক্ষেপণ করে, তবে বাংলাদেশ যে বসে থাকবে না এবং প্রয়োজনে চীনের সাথে সেই মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে, সেই বার্তাও কিন্তু অত্যন্ত শক্তভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এই যে বাংলাদেশ একটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়ার অবস্থান নিয়েছে, এটি
সাউথ ব্লকের কর্তাদের রাতের ঘুম রীতিমতো কিন্তু সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছে। আর ঠিক এই প্রেক্ষাপটেই মার্কো রুবিও যখন দিল্লির দরবারে পা রাখছেন, তখন মোদী সরকার তাদের তুরুপের তাসটি চালতে যাচ্ছে। ভারত কিন্তু খুব ভালো করেই জানে আমেরিকা এখন তাদের কাছে কতটা অসহায়। তাই তারা পরিষ্কার একটি নেগোসিয়েশনে যাবে। তারা বলবে, আমরা ইন্দো প্যাসিফিকে তোমাদের সহযোগী হতে রাজি আছি। কোয়াড সম্মেলনেও আমরা তোমাদের ছায়া হয়ে থাকব। মিয়ানমারের রেয়ার আর্থের সন্ধানেও আমরা যৌথভাবে কাজ করব। কিন্তু এর বিনিময়ে বাংলাদেশের রাজনীতিতে আমাদের যে একচ্ছত্র আধিপত্য ছিল, সেটি ফিরিয়ে আনতে তোমাদের অবশ্যই আমাদেরকে সাহায্য করতে হবে। শেখ হাসিনা এবং তার দলের উপর থেকে আন্তর্জাতিক চাপ কমিয়ে এনে তাদের জন্য একটি স্পেস তৈরি করে দিতে হবে। কিন্তু কেন ভারত এটি করবে? কারণ ভারত মনে করে বাংলাদেশে যদি তাদের পছন্দের কোনো শক্তি না থাকে, তবে খুব দ্রুতই ঢাকা একটি শক্তিশালী চীন পাকিস্তান বলয়ের অংশ হয়ে উঠবে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক চরম পর্যায়ের হুমকি, যেটি ভারত কখনোই চায় না। দর্শক, ইতিহাসের এক অদ্ভুত বাঁকে এসে আমরা দাঁড়িয়েছি। চাণক্য তার অর্থশাস্ত্রে বলেছিলেন, দুর্বল প্রতিবেশী মানেই নিজের জন্য সুযোগ। কিন্তু সেই প্রতিবেশী যদি অন্য কোনো পরাশক্তির সাথে হাত মিলায়, তবে তা নিজের অস্তিত্বের জন্যই সংকট। ভারত কিন্তু আজ সেই সংকটের মুখে, আর আমেরিকা খুঁজছে তার হারানো সাম্রাজ্যের চাবি। এই দুই পরাশক্তির দর কষাকষির টেবিলে বাংলাদেশ আজ আর কেবল একটি রাষ্ট্র নয়, বরং বিশ্ব ভূ রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দাবার গুটি। আগামী দিনগুলোতে এই আন্তর্জাতিক লবিং, রুবিওর দিল্লি সফর এবং তার পেছনের অলিখিত চুক্তিগুলো আমাদের এই বদ্বীপের রাজনীতিতে যে নতুন ঝড়ের জন্ম দিতে যাচ্ছে, তার জন্য আমাদের সবাইকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। দর্শক, সময়ের এই বিশাল স্রোতে কে টিকে থাকবে আর কে হারিয়ে যাবে, তা হয়তো সময় বলে দেবে। তবে এতটুকু নিশ্চিত করে বলা যায়, দক্ষিণ এশিয়ার এই রাজনৈতিক রঙ্গমঞ্চে আগামী কয়েকটা মাস হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে শ্বাসরুদ্ধকর একটি অধ্যায়, এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির একটি মাইলফলক। এখন এই সফর পরবর্তী সময়ে যদি যেই কাঙ্ক্ষিত নেগোসিয়েশনের গুঞ্জন শোনা যাচ্ছে, বা গণমাধ্যমের তথ্য উপাত্তের ভিত্তিতে অথবা পর্দার আড়ালের অভ্যন্তরীণ তথ্য উপাত্তের ভিত্তিতে আলোচনার বিষয়বস্তু, আলোচনার টেবিলের প্রস্তাবনা যেভাবে শোনা যাচ্ছে, এগুলো যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের জন্য এটি একটি সুদূর প্রসারী ফলাফল নিয়ে আসবে। এর পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, সেই অভ্যন্তরীণ রাজনীতিতে হয়তো বা রাতারাতি কোনো পট পরিবর্তন হবে না, কিন্তু একটি নির্দিষ্ট পট পরিবর্তনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে, এবং আওয়ামী লীগ হয়তোবা সেই পট পরিবর্তনের ধারাবাহিকতা অনুযায়ী তাদের যে হারানো ক্ষমতা, সেই হারানো ক্ষমতা ফিরেও পেতে পারে। তবে সেটা কিন্তু হুট করে উড়ে এসে জুড়ে বসে নয়, সেটা হবে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে। যার কারণে এখন পর্যন্ত আলোচনার টেবিলে কিন্তু একটি কথা রাখা হয়েছে, সেটা হচ্ছে একটি সম্পূর্ণ বা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। এর মানেই হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা, আওয়ামী লীগের উপর থেকে আইনি যে খড়গগুলো রয়েছে সেই খড়গ তুলে নেওয়া, বা আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদের রাজনীতি করার সুযোগ দেয়া। এখন একটি রাজনৈতিক দল যাদের কাছে জনগণের ম্যান্ডেট আছে, তারা যদি রাজনীতি করার সুযোগ পায় এবং জনগণের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ পায়, তারা মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ পায়, তাহলে বর্তমানে তাদের কাছে যে জনগণের ম্যান্ডেট রয়েছে বা যে সমর্থন রয়েছে, বর্তমান সরকারের ব্যর্থতাজনিত কারণে তারা আরো নতুন যে সমর্থন লাভ করছে, এই সবগুলো মিলিয়ে তাদের কিন্তু বাংলাদেশের ক্ষমতার মসনদে আবারও বসা সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। এখন এই পর্যায়ে বিএনপি সরকার বা বর্তমান সরকারের অবস্থান কতটুকু, তাদের কূটনৈতিক চাল কতটুকু, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়।
এর পাশাপাশি যারা বিরোধী দল রয়েছেন কিংবা যারা আওয়ামী লীগ সরকার পতনে মুখ্য অবস্থান রেখেছেন, তাদের অবস্থান কতটুকু শক্ত রয়েছে, তারা এই বিষয়টিকে কতটুকু মেনে নেবেন, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভাবনার বিষয়। তবে যেখানে বাবা কথা বলেন, উদাহরণস্বরূপ আমি বলছি, যেখানে বাবারা কথা বলেন সেখানে পুত্ররা একটু চুপচাপই থাকেন। এটাই হচ্ছে আমাদের সমাজের প্রচলিত একটি নিয়ম, যেখানে শ্রদ্ধা এবং ভক্তি প্রকাশ পায়। ঠিক পরাশক্তি এবং ছোট রাজনৈতিক দল অথবা মোড়ল বা যারা ছোট রয়েছেন মোড়লদের তুলনায়, তাদের মধ্যেও কিন্তু একটি অলিখিত নিয়ম রয়েছে। মোড়লরা যখন কথা বলে তখন দাস কিংবা গুলামেরা চুপচাপ সেগুলো শুনতে বাধ্য হয়। আমি এখানে কাউকে কটাক্ষ করছি না, আমি এখানে শুধুমাত্র বোঝানোর চেষ্টা করছি এটাই যে যারা এই গণ অভ্যুত্থানের সারথি ছিলেন, আওয়ামী লীগ পতনে যারা মুখ্য ভূমিকা পালন করেছিলেন, কিংবা যারা এখনো চান না আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক, তাদের মোড়লেরা যদি তাদেরকে চুপ করে বসে থাকতে বলে, তাহলে তাদের কিন্তু কোনো শক্তি নেই তারা এই বিষয়ে কথা বলা। সুতরাং তাদের বিষয়টি সম্পূর্ণ আন্তর্জাতিক প্রেক্ষাপটে কিন্তু চলছে। অর্থাৎ আওয়ামী লীগের ফেরা, ইন্দো প্যাসিফিকের নীতি নির্ধারণ, বাংলাদেশের পরবর্তী ভবিষ্যৎ সবকিছু কিন্তু বর্তমান সময়ে আন্তর্জাতিক টেবিলের মধ্যে সীমাবদ্ধ। এই আন্তর্জাতিক ভূ রাজনীতি আমাদের আগামী তৈরি করে দেবে এবং সেই আগামীতে কার ভাগ্যে কি জুটবে সেটা আসলে সময় হলেই আমরা বলতে পারবো। সুপ্রিয় দর্শক, এখনকার মতো আলোচনা এখানেই শেষ করছি। অপেক্ষায় রইলাম পরবর্তী যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো জানার জন্য। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যে মন্তব্য রয়েছে সেই মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্য আমার জন্য গুরুত্বপূর্ণ, আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।